বাংলাদেশের সঙ্গে ১২টি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। আগামী ১ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি। কেন এসব দেশের সঙ্গে এফটিএ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে এসব এফটিএ এর ফলে কি সুবিধা পাবে বাংলাদেশ, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই জানতে চাচ্ছি যে বাণিজ্যমন্ত্রী আজকে যেটি বললেন যে ১২টি দেশের সাথে এফটিএ করা, আমরা অবশ্য জানি অনেক আগে থেকে আসলে এই কাজগুলো শুরু হয়েছে এবং জাপান কোরিয়ার সঙ্গে অনেকটা কাজ এগিয়েছে। তো আপনি কি একটু আমাদেরকে এই বিষয়ে একটু জানাতে পারেন, মানে এই ১২টি দেশের মধ্যে কারা কারা আছেন এবং এই চুক্তিগুলো আসলে করার ফলে আমরা বাংলাদেশ কি বেনিফিট পাবো? বাংলাদেশের তো এখন যেহেতু এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে এবং আমাদের যে বাজার সুবিধা সেই বাজার সুবিধা আমাদের চলে যাবে, তাহলে সেরকম একটা অবস্থায় আমরা যাতে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করলে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে আমরা বাজার সুবিধা সেই চুক্তির সুবাদে আমরা পেতে পারবো। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি দেশ আছে যাদের কাছ থেকে আমরা এখন এলডিসি হিসেবে শূন্য শুল্ক সুবিধা পাই। আমরা যখন গ্রাজুয়েট করে যাব হয় তখন, অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বলি বা ইউকে এবং আরো কয়েক দেশ বলি, তারা আরো ৩ বছর হয়তো আমাদেরকে বাজার সুবিধা দিবে। কিন্তু তার পরবর্তীতে তো বাজার সুবিধা, শূন্য শুল্ক বাজার সুবিধা থাকবে না। আমরা যদি মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি করি তাহলে আমরা তখন এই বাজার সুবিধাটা এই চুক্তির আওতায় আমরা সেখানে নেগোশিয়েট করতে পারি। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, সেটা হলো যে এ ধরনের চুক্তির সুবাদে আমরা বিনিয়োগ আকর্ষণ করতে পারি। আমরা আমাদের বিভিন্ন ধরনের যে টেকনোলজি ট্রান্সফার বলি এবং অন্যান্য যেসব বাণিজ্য বহির্ভূত বিভিন্ন যে সহযোগিতা, সেটাও কিন্তু আমরা এইসব চুক্তির আওতায় আমরা সেটা আমরা পেতে পারি। আবার অন্য দিক থেকে আমাদেরও বিভিন্ন সুবিধা তাদেরকে দিতে হবে, সেই জন্য প্রস্তুতির আমাদের দরকার আছে। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো যে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তীতে আমাদেরকে নতুন ভাবে উন্নয়ন কৌশল নিতে হবে। যেমন আমরা জাপানের সাথে অলরেডি আমরা ৬ই ফেব্রুয়ারি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছি। আমরা সর্বসম্প্রতিকালে দক্ষিণ কোরিয়ার সাথে করেছি। আমরা এখন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তাদের সাথে আমরা চুক্তি করব। যেমন একটা এক্সাম্পল দেই যে মালয়েশিয়ার সাথে আমি যদি করতে পারি সাকসেসফুলি, তাহলে কিন্তু মালয়েশিয়ার যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের যে প্রবেশাধিকার, সেটা আমি চুক্তির আওতায় নিয়ে আসতে পারি। জাপানের ক্ষেত্রেও এটা সত্য, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটা সত্য। এটা কেবলমাত্র পণ্য বাজার সুবিধা না, অন্যান্য যেসব সুবিধা আমরা পেতে পারি, সেটা শ্রমিক পাঠানো থেকে শুরু করে, নার্স পাঠানো থেকে শুরু করে, সেগুলোও হতে পারে। সুতরাং এটা শুধু পণ্য না, সার্ভিসের যে বিভিন্ন আছে সেগুলোও কিন্তু আমরা এই চুক্তির আওতায় নিতে পারি। তবে খেয়াল রাখতে হবে, এখানে আমাদেরকে খুব ভালো প্রস্তুতি নিয়ে এটা নিতে হবে, যাতে এটা উইন উইন হয়। কারণ আমাদেরকেও তাদেরকে দিতে হবে। এলডিসি হিসাবে আমরা একপাক্ষিক ভাবে পেতাম, আমরা পাচ্ছি বাজার সুবিধা, কিন্তু আমাদেরকে কিছু দিতে হচ্ছে না। কিন্তু মুক্ত বাণিজ্য অঞ্চলে কিন্তু আমাদেরকেও দিতে হবে আমাদের যদি কিছু পেতে হয়। হয়তো আমরা যেহেতু স্বল্পোন্নত একটা দেশের সাথে, একটা উন্নত দেশ জাপান, সাউথ কোরিয়া, বা একটা উন্নয়নশীল দেশ মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার সাথে আমরা যদি করি, তো তখন হয়তো তারা যত দ্রুত তার সাথে আমাদেরকে বাজার সুবিধা দেবে, আমরা হয়তো আরেকটু শ্লথ গতিতে তাদেরকে বাজার সুবিধা দেব। কিন্তু বাজার সুবিধা তাদেরকেও দিতে হবে আর কি আমাদের, এবং পরবর্তীতে এটাকে হয়তো আমাদেরকে সম্পূর্ণ বাজার সুবিধাই হয়তো দিতে হবে। আমরা হয়তো দ্রুততার সাথে সেটা পাবো, আর তাদেরকে হয়তো দেবো হলো হয়তো একটু লঙ্গার টাইমে। তো এগুলোর আমাদের প্রস্তুতিরও কিন্তু ব্যাপার আছে। তবে যদি সার্বিকভাবে বলি, তাহলে বাজার সুবিধা, বিনিয়োগ সম্ভাবনা, শ্রম বাজারের উন্মোচন এবং আমাদের বিভিন্ন কারিগরি ইত্যাদি স্কিল ডেভেলপমেন্টে
এক এক দেশের সাথে এক এক রকম। জাপানের সাথে একভাবে আমাদের নেগোশিয়েট করতে হবে, আমাদের ইন্টারেস্ট একরকম। সাউথ কোরিয়ার সাথে একরকম, মালয়েশিয়ার সাথে হয়তো একটু ভিন্ন হবে, সেখানে শ্রম বাজারটা আমাদের জন্য মেজর একটা ফ্যাক্টর হবে। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। একটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, আমাদের তো প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক, এবং এর প্রধান ডেস্টিনেশনটা হচ্ছে ইইউ ভুক্ত দেশগুলো, এবং সেখানে আমাদের সিংহভাগ রপ্তানি হয়। তো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই মুক্ত বাণিজ্য যদি আমরা গ্রাজুয়েশন করে যাই, তখন তো ইউরোপিয়ানে আমরা যে এখন শুল্ক সুবিধা পাই সেটা তো পাবো না। তো সেক্ষেত্রে তাদের সাথে এফটিএ করাটা কি খুব বেশি জরুরি নয় কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি তাদের সাথে একটা পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট আমরা অলরেডি করেছি। সেটা হলো একটু একটা এফটিএ করার একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা নিকট ভবিষ্যতে আমরা তাদের সাথে এফটিএ আমাদের আলোচনা করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরও তারা 3 বছর আমাদেরকে শূন্য শুল্ক সুবিধা দেবে, কিন্তু এফটিএ আলোচনাও একটু সময় লাগবে। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই এফটিএ আলোচনার প্রেক্ষিতে, এবং আমরা এটা এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রতিযোগী যে বিভিন্ন দেশ, যেমন নাকি ভিয়েতনাম, তারা কিন্তু আগেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 2021 সালে এটা করেছে, এবং ভারত এটা অলরেডি করেছে, এবং 2027 জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। সুতরাং আমাদের প্রতিযোগী দেশগুলো যখন নাকি সুবিধা পাবে, আর আমরা যদি তখন শুল্ক দিয়ে ঢুকতে হয়, তাহলে তো একটা বড় ধরনের প্রতিযোগিতার বাধার মুখে আমরা পড়বো। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আবার অন্য দিক থেকে এটা মনে রাখতে হবে, আমরা যখনই ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা অঞ্চলের সাথে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাইব, সেখানে কিন্তু অনেক ধরনের আমাদের আবার মান্যতারও বিষয় আছে। জেন্ডার স্ট্যান্ডার্ড, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, লেবার স্ট্যান্ডার্ড, ট্রেড ইউনিয়ন রাইটস, এইসব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেদিক থেকে আমাদের প্রস্তুতিরও একটা বড় ব্যাপার আছে। কিন্তু আবার অন্য দিক থেকে যদি আমরা এরকম করি, তো তাহলে দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিনিয়োগ এসে ওই বিনিয়োগটা, এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ওই বিনিয়োগটা ওই সংশ্লিষ্ট দেশে তখন শূন্য শুল্ক সুবিধা নিয়ে তারা ওখানে যেতে পারবে। সুতরাং তাদের কিন্তু একটা প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে আমাদের সাথে, যেহেতু মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি আছে। এখন আমরা আরসেপের সাথেও করছি। আরসেপে কিন্তু আসিয়ানের 10টা এবং আরো জাপান এবং অন্যান্য দেশও আছে। তো আমরা আরসেপের সাথেও আলোচনা করছি। তো সবটা মিলে আমার মনে হয় যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো থাকতে হবে, এভিডেন্স বেসড নেগোসিয়েশন আমাদের করতে হবে। আমরা আমাদের অফেন্সিভ ইন্টারেস্ট কি, আমাদের ডিফেন্সিভ ইন্টারেস্ট কি, আমার অফার লিস্ট কি হবে, আমার রিকোয়েস্ট লিস্ট কি হবে, আমার কোনটা কোনটা নন নেগোশিয়েবল, যেটা নাকি আমি কাট দেব না কোনোভাবেই, এগুলো সবকিছু আমার কিন্তু তথ্য উপাত্ত গবেষণা বিশ্লেষণ ভিত্তিক ভাবে আমাকে আমার কৌশলটা দাঁড় করতে হবে। সেটা যদি আমরা করি তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে বেশি উপকারী হবে। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানার জন্য, আমরা তো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে হচ্ছে আমাদের মানে পোশাক খাতের একক সর্বোচ্চ বাজার, তো সেখানে আমরা তাদের সাথে একটি শুল্ক চুক্তি করেছি। তো এরপরে কি আমাদের এই মুক্ত মানে এফটিএ করার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, বা করতে গেলে সেখানে? যুক্তরাষ্ট্রের সাথে তো অবশ্যই আমি মনে করি যে আমরা যেটা করেছি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এটা একেবারেই আমাদের দেশের স্বার্থের অনুকূল হয়নি, এবং এটা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে এটা যাতে আমরা আবার পুনর্বিবেচনা করি। হ্যাঁ, যদি যুক্তরাষ্ট্রের সাথে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল আমরা করতে পারি, অবশ্যই এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় যে ভালো হবে। কারণ হলো যে আমাদের তো সেখানে রপ্তানি বেশি, তো সেটা যদি শূন্য শুল্ক আমরা পাই এবং এটার বিনিময়ে যদি যুক্তরাষ্ট্রকে আমার শূন্য শুল্ক দিতে হয়, তাহলে কিন্তু আমাদেরই লাভ হবে বেশি। তবে সেখানে অনেক মান্যতার প্রশ্ন থাকবে। আর এখন যে যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং যেভাবে তারা বিভিন্ন বাণিজ্য আলোচনা করছে, সেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল না করে একপাক্ষিকভাবে আমাদের দেশের উপরে, আমাদের মতো দেশগুলোর উপরে বিভিন্ন ধরনের শর্ত চাপিয়ে দেওয়াই হবে হলে তাদের কৌশল, এবং সেটাই আমরা দেখছি এবং সেটারই
একটা এক্সাম্পল হলো আমাদের এই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সুতরাং আমার মনে হয় না যে তারা মুক্ত বাণিজ্য অঞ্চল করতে আমাদের সাথে আগ্রহী হবে, যেখানে আমরাও পাবো এবং তারাও পাবে। এখন তাদের কৌশলটা হলো তারাই পাবে, আমাদের আমাদের স্বার্থ সেখানে রক্ষিত হবে না। আপনার কাছে আমার একটা শেষ বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তি, সেখানে আমাদের অনেক আসলে ঘাটতি ছিল এবং আপনি যেটি বললেন এটা আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে বেশি চলে গেছে। তো সামনে যে আমরা এই এফটিএ গুলো করতে যাচ্ছি বিভিন্ন দেশ বা অঞ্চলের সঙ্গে, তো সেক্ষেত্রে আমাদের নেগোসিয়েশন, আমাদের শর্ত আমাদের পক্ষে যেন বেশি থাকে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত? হ্যাঁ, এখন তো আমরা যে চুক্তি করেছি, এই চুক্তিটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের রেটিফিকেশন হয় নাই। হ্যাঁ, এটা তো আইনি বৈধতা দিতে গেলে তাদের দেশে এবং আমাদের দেশে, দুই দেশেই এটাকে রেটিফাই করতে হবে, এবং সেটা কিন্তু হয় নাই। এবং চুক্তিতে লেখা আছে এই চুক্তি বিভিন্ন যেসব মান্যতার বিষয় আছে সেগুলো বিভিন্ন ধরনের আমাদের আইন কানুনও পরিবর্তন করতে হবে। যেমন আমরা বলছি যে আমরা তাদের বেশিরভাগ পণ্যে শূন্য শুল্ক দিব, তাহলে তো আমার এখানে তো সেই ধরনের আমার নোটিফিকেশন ইত্যাদিও করতে হবে। তো এগুলা করার পর এক্সচেঞ্জ করতে হবে এক দেশ আরেক দেশের সাথে, এবং 60 দিনের মধ্যে এটা রেটিফাই করতে হবে। তো আমাদের তো রেটিফিকেশন হয় নাই, সুতরাং আমার মনে হয় যে এখনো সুযোগ আছে আমরা এটাকে পুনর্বিবেচনা করার। আমার মনে হয় যে সরকার যে কৌশল নিয়েছে তারা এখন চুপচাপই আছে, এটা রেটিফাইও করছে না। আবার এটা বেশ কিছু জিনিস আবার মান্যতা যেগুলো সেখানে ছিল সেগুলো আবার আমরা কিন্তু করাও শুরু করেছি, বোয়িং বিমান ক্রয়, বিভিন্ন ধরনের পারচেজ, এলপিজি ইত্যাদি। তো এইগুলো আমরা কিছুটা মানা শুরু করেছি, যেটা নাকি আমার মনে হয় যে আহ, সেটা আমাদের অনেক সময় আর্থিক ক্ষতিরও আমরা সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। তো যে ভুলটা আমরা আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছি এফটি এর ক্ষেত্রে, কি সেক্ষেত্রে আমাদের আরো সতর্কভাবে নেগোসিয়েশনটা করা উচিত? অবশ্যই তো সতর্কতার সাথে করা উচিত, দ্বিপাক্ষিক স্বার্থকে বজায় রেখে এটা যাতে উইন উইন হয় সেভাবেই আমাদেরকে করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।